হার্দিক পান্ডিয়াকে পাওয়ার জন্য যদি কেকেআরকে নিজের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছেড়ে দিতে হয়, তাহলে কলকাতা নাইট রাইডার্সকে সত্যিই সেই ঝুঁকিটা নেওয়া উচিত। কারণ একটা নাম এখন এমনভাবে সামনে আসছে যাকে শুধু কেকেআরের গুরুত্বপূর্ণ ব্যাটার হিসাবে নয়, ভবিষ্যতের ক্যাপ্টেন হিসেবেও ভাবা যেতে পারে। আর সেই নামটি হলো রিঙ্কু সিং। কেন রিঙ্কু সিং এত হাইপে আসছেন সেটা তো আপনাদেরকে জানাবোই। তার আগে আপনি যদি সত্যি কেকেআরকে ভালোবাসেন তাহলে ভিডিওটা একটা লাইক করুন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। কারণ রিঙ্কু সিংকে ঘিরে কেকেআরের ওপর দলটা কেন এমনভাবে চড়া হচ্ছে, তিনি কেন এত হাইপে আসছেন এবং তাকে নিয়ে ভবিষ্যতের কি কি পরিকল্পনা করা হচ্ছে, সবকিছু আজকের এই ইন্টারেস্টিং ছোট্ট ভিডিওটাই জানাবো। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আসি হার্দিক পান্ডিয়া কোথায়। এখানে প্রশ্নটা হার্দিক ভালো প্লেয়ার কিনা যে সেটা কিন্তু নয়, হার্দিকের সামর্থ্য নিয়েও কোনো প্রশ্ন নেই। কিন্তু কেকেআর যদি তাকে পাওয়ার জন্য পাগলের মতো ট্রেডের পিছনে ছোটে তাহলে তার বিনিময়ে কি হতে পারে সেটা আসল বিষয় এখানে। কারণ এই আলোচনা কেকেআর হাতে যে নামটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো রিঙ্কু সিং। আর রিঙ্কু যদি ভবিষ্যৎ পরিকল্পনা কেন্দ্রবিন্দুতে রাখা হয় তাহলে কেকেআর জন্য এটা অনেক বেশি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত হতে পারে। আর এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, রিঙ্কু সিংকে শুধু একজন ম্যাচ ফিনিশার হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। কারণ উত্তরটা খুঁজতে গেলে আমাদের চোখে পড়বে তার সাম্প্রতিক ক্যাপ্টেন্সির দিক, সেখানে গল্পটা পুরোপুরিভাবে উল্টে যায়। রিঙ্কু সিং এখন ইউপি লিগে যে ধরনের ক্যাপ্টেন্সি করছেন সেটা আসলে একদম আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসে থাকে। এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ খেলেছেন একটিতেও হারেননি। মূল বক্তব্য এখানেই শেষ নয়, কারণ কয়েকটা ম্যাচে তার দল এমন পরিস্থিতিতে পৌঁছেছিল যেখানে সাধারণভাবে সেখান থেকে ম্যাচ বের করানো অত্যন্ত কঠিন, কিন্তু রিঙ্কুর নেতৃত্বে সেই ম্যাচগুলো ঘুরে গেছে। আর এর মধ্যে একটা ম্যাচের ঘটনা তো তার ক্যাপ্টেন্সির মানসিকতা বোঝা যাচ্ছে যথেষ্টভাবে। মাত্র 117 রান করেছিল তার দল। সেই স্কোরকে ডিফেন্ড করা মানে বোলারদের উপর একটা বিশাল চাপ, কিন্তু রিঙ্কু সিং সেই চাপের মধ্যে কার হাতে বল তুলে দিয়েছিলেন সেটা এখানে গুরুত্বপূর্ণ। কার্তিক ত্যাগীকে পাওয়ার প্লেতে তিনি 3 ওভার বোলিং করেছিলেন। অর্থাৎ শুধু প্রচলিত নিয়ম মেনে বোলিং করানো নয়, যে সময় প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপকে কীভাবে বিধ্বস্ত করা যায়, কীভাবে চাপে ফেলা যায়, সেই সময় আক্রমণাত্মক কী সিদ্ধান্ত নেওয়া উচিত সেই সব সিদ্ধান্ত নিয়েছেন। আর এই সিদ্ধান্তই প্রতিপক্ষের কোমর ভেঙে যায়। কিন্তু 117 রান ডিফেন্ড করা এক জিনিস, আর এমন ম্যাচ জেতা যেখানে ম্যাচ জেতা প্রায় একদম অসম্ভব, ম্যাচ হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছিল, সেটা পুরো সম্পূর্ণ আলাদা জিনিস। আর রিঙ্কুর ক্যাপ্টেন্সির আসল পরীক্ষা এসেছিল ঠিক সেখানেই, কারণ ম্যাচের পরিস্থিতি তখন খুব ছিল কঠিন। প্রতিপক্ষ 185 রানের লক্ষ্য করেছিল এবং সেটা তাড়া করতে দিয়েছিল তাদেরকে। অর্থাৎ রান রেটের চাপ ছিল প্রথম থেকেই, কিন্তু 80 রানের মধ্যেই 5টি উইকেট পড়ে যায় তার দলের। এই অবস্থায় একটা দল সাধারণভাবে ম্যাচটা হাতছাড়া করে ফেলে। আর এখানে একজন ক্যাপ্টেন্সির পাশাপাশি একজন বড় ম্যাচের প্লেয়ার এর মানসিকতা কিন্তু সামনে আসে। আর রিঙ্কু সিং সেখানে নিজের ব্যাটিংয়ে দিয়ে সেটার উত্তর দেন। মাত্র 24 বলে 55 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেন তিনি। তার দল যে অবস্থায় ছিল সেখান থেকে ম্যাচটিকে জেতানোই ছিল আসল ব্যাপার। অর্থাৎ শুধু রান করা নয়, চাপের মধ্যে দাঁড়িয়ে পরিস্থিতিতে নিজের পক্ষে ঘুরিয়ে আনাটাও একটা বিশাল বড় ফ্যাক্টর তার কাছে ছিল। আর এই জায়গাতে রিঙ্কুকে নিয়ে আলোচনা কিন্তু এখন বড় করে দেয় অনেকটাই। কারণ একজন ক্যাপ্টেনের ক্ষেত্রে শুধু নিজের রান বা নিজের পারফরমেন্স যথেষ্ট নয়, দরকার চাপের সময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দরকার ম্যাচের পরিস্থিতিতে পড়ে ফেলা, দরকার এমন সময় এসে দাঁড়ানো যখন দলের বাকিরা চাপের মধ্যে রয়েছেন। আর ইউপি লিগে রিঙ্কুর পারফরমেন্স নিয়ে যে উদাহরণগুলো সামনে আসছে সেগুলো অত্যন্ত সেই দিকেই ইঙ্গিত করে। কিন্তু এখানে আর একটা প্রশ্ন, একজন ভালো ক্যাপ্টেন মানেই কি আইপিএলে সফল ক্যাপ্টেন? অবশ্যই না। আর ঠিক এখানে রিঙ্কুকে নিয়ে আলোচনা করতে গেলে আবেগের বদলে কিছু ভবিষ্যৎ পরিকল্পনাটাকেও দেখতে হবে। কারণ এখানে শুধু পরের একটা মরশুমের কথা হচ্ছে না, সামনে রয়েছে মেগা অকশন। আর সেই জায়গাতে রিঙ্কু সিং এর গুরুত্ব আরও বেশ অনেকটাই বড় হতে পারে। ধরুন কেকেআর হার্দিক পান্ডিয়ার পিছনে না ছুটে রিঙ্কু সিংকে তাদের মূল খেলোয়াড় হিসাবে ধরে রাখলো। তারপর পরের মেগা অকশনের সময় রিঙ্কু ঘিরে নতুন দল তৈরি করার পরিকল্পনা করা হলো। তখন কেকেআর এর হাতে একটা পরিষ্কার দিক থাকবে, একজন পরিচিত প্লেয়ার যাকে দলের সঙ্গে অনেক দিন ধরে দেখা যাচ্ছে, আর চারপাশে নতুন কম্বিনেশন তৈরি করা হবে। রিঙ্কুকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হলে সেই পরিকল্পনা আরও পরিষ্কার হয়ে যাবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, রিঙ্কুকে ক্যাপ্টেন করা মানে শুধু তাকে অধিনায়কের পদ দেওয়া নয়, তার মানে কেকেআর ম্যানেজমেন্ট তাকে ভবিষ্যতের মুখ হিসাবে দেখতে চাইছে। আর এই সিদ্ধান্ত নেওয়ার আগে তার উপর যে চাপ আসবে সেটাও ভাবতে হবে, কারণ আইপিএলের ক্যাপ্টেন্সি এবং ইউপি লিগের ক্যাপ্টেন্সি কখনো এক নয়। তবুও রিঙ্কুর পক্ষে সবথেকে বড় যুক্তি হচ্ছে চাপের মুহূর্তে তিনি বিক্ষিপ্ত হয়ে যান না, বরং মূল স্ক্রিপ্টে যে ম্যাচগুলির কথা বলা হয়েছে এখানে দেখা যায় পরিস্থিতি যত কঠিন হয়েছে
তার প্রভাব তত বেশি হয়েছে। 117 রান ডিফেন্ড করার ম্যাচে বোলারদের কীভাবে ব্যবহার করেছেন, পাওয়ার প্লেতে কার্তিক ত্যাগী কীভাবে 3 ওভারে কাজে লাগিয়েছেন এবং 185 রান তাড়া করা সেই ম্যাচটি থেকে 80 রানে যখন 5টি উইকেট পড়ে গেছে, তারপর 24 বলে 55 রান, এই ঘটনাগুলিকে একসঙ্গে ধরলে একটা ছবি কিন্তু পরিষ্কার করে দেয়, সেটা হলো তার ক্যাপ্টেন্সিটা। আর এই ছবিটি হলো রিঙ্কু সিংয়ের চাপের মুহূর্তে পারফর্ম করতে পারে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে, সেটা একটা বড় একটা যুক্তি। আর এখানেই ফিরে আসে হার্দিক পান্ডিয়ার প্রসঙ্গে। মূল স্ক্রিপ্টের যুক্তি পরিষ্কার, হার্দিক 33 থেকে 34 বছরের কাছাকাছি হয়ে গেছেন। বছরের একটা বড় সময় চোটের কারণে বাইরে থাকার বিষয়টাও তার কাছে নিয়ে একটা প্রশ্নর কারণ। তাই কেকেআর যদি তাকে ট্রেডের মাধ্যমে পাওয়ার জন্য বড় ধরনের ঝুঁকি নিতে চায়, তাহলে কেকেআরের টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভাবতে হবে সেই বিনিয়োগটা দীর্ঘমেয়াদী কতটা লাভজনক হবে। কারণ একদিকে রয়েছে অভিজ্ঞতা এবং সামর্থ্য, আর অন্যদিকে রয়েছে রিঙ্কু সিংয়ের মতো এমন একজন প্লেয়ার যাকে ঘিরে আগামী দিনের দল তৈরি করা সম্ভব হয়েছে। তার সামনে রয়েছে মেগা অকশন। তাই কেকেআরের জন্য এই সিদ্ধান্ত শুধু একজন প্লেয়ারকে নেওয়া বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নয়, এটা হতে পারে পুরো দলের ভবিষ্যৎ কাঠামো ঠিক করার সিদ্ধান্ত। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আরসিবি যেভাবে রজত পাটিদারকে অধিনায়ক করেছেন সেই উদাহরণটাও এই আলোচনায় সামনে আসে। অর্থাৎ একজন পরিচিত এবং গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়ারকে ভবিষ্যতে নেতৃত্বের দায়িত্ব দিলে ধীরে ধীরে তার চারিপাশে দল গড়ে তোলার একটা মডেল আস্তে আস্তে কিন্তু তৈরি হয়ে যায়। কেকেআর যদি একই ধরনের পরিকল্পনার জন্য একটা স্বাভাবিক নাম উঠতে আসে, সেটা কিন্তু হবে রিঙ্কু সিং। তবে রিঙ্কুকে ক্যাপ্টেন করা মানি যে সে সব সমস্যা মিটে যাবে এমন কথা বলা যায় না। ক্যাপ্টেন্সি একটা বিশাল দায়িত্ব, আইপিএলের চাপ আলাদা, বড় ম্যাচে সিদ্ধান্ত নেওয়া, বিদেশি প্লেয়ারদের সামলানো, বোলারদের ব্যবহার, ম্যাচের মুহূর্তের বুঝে ফিল্ডিং সেট করা, সব কিছুর চাপ একসঙ্গে আসে। তাই শেষ সিদ্ধান্ত কেকেআর ম্যানেজমেন্টের। কিন্তু অন্তত একটা জিনিস পরিষ্কার, রিঙ্কু সিংকে শুধুমাত্র ফিনিশার হিসাবে আটকে রাখার সময় হয়তো আর নেই, তাকে এখন বড় কোনো পরিকল্পনার অংশ করতে। কারণ আপনি যদি একজন প্লেয়ারের মধ্যে শুধু রান দেখেন, তাহলে রিঙ্কু সিং একরকম, কিন্তু তার মধ্যে যদি ম্যাচের পরিস্থিতি সামলানোর ক্ষমতা, চাপের মধ্যে ব্যাটিং করে এবং ক্যাপ্টেন্সি সম্ভাবনাটা শুরু করতে থাকেন, তাহলে ছবিটা কিন্তু সম্পূর্ণ বদলে যায়। আর এখানেই কেকেআরের সামনে আসল সিদ্ধান্ত, হার্দিক পান্ডিয়াকে ট্রেড করে এনে এখনই বড় নাম নেওয়া উচিত, নাকি রিঙ্কু সিংকে ধরে রেখে আগামী দিনে কেকেআরের তৈরি করা উচিত একটা স্ট্রং পয়েন্ট। একটা সিদ্ধান্ত হয়তো তৎক্ষণাৎ বড় খবর তৈরি করবে, আর অন্যটা হয়তো আগামী কয়েক বছরে দলের পরিচয়কে বদলে দেবে। রিঙ্কু সিংয়ের ইউপি লিগের ক্যাপ্টেন্সির উদাহরণগুলো অন্তত একটা বিষয় দেখাচ্ছে, চাপের পরিস্থিতি তিনি পিছিয়ে যাচ্ছেন না। 117 রান ডিফেন্ড করা ম্যাচ হোক কিংবা 150 রান তাড়া করতে গিয়ে 80 রানে 5 উইকেট হারানোর ম্যাচে, দুই ক্ষেত্রেই ম্যাচের কঠিন মুহূর্তে তার উপস্থিতি দেখা গেছে। আর 24 বলে 55 রান সেই দুই ম্যাচে ঘুরিয়ে দেওয়ার, সেটাও কিন্তু একটা বড় বার্তা দেয়। তাই কেকেআর যদি রিঙ্কুকে তাদের নতুন ক্যাপ্টেন হিসাবে ভাবতে শুরু করে, সেটা একেবারে অযৌক্তিক সিদ্ধান্ত হবে না, বরং মেগা অকশনের আগে রিঙ্কু সিংকে কেন্দ্র করে একটা নতুন দল গড়ার পরিকল্পনা কেকেআরের জন্য দীর্ঘমেয়াদী পথ খুলে দিতে পারে। শেষ প্রশ্নটা হার্দিক বনাম রিঙ্কু সিং নয়, আসল প্রশ্ন হলো কেকেআর আগামী দিনের দল তৈরি করতে চাইছে, নাকি শুধু একটা বড় ট্রেড নিয়ে বর্তমানকে আরও তাদের দলকে আরও শক্তিশালী করতে চাইছে। আর যদি লক্ষ্য হয় আগামী দিনে কেকেআর তৈরি করা, তাহলে রিঙ্কু সিংয়ের শুধু দলের একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে নয়, নেতৃত্ব সম্ভাব্য মুখ হিসাবেও দেখা উচিত। এই ভাবনাটা অন্তত আলোচনার যোগ্য, কারণ একজন প্লেয়ার তখনই সত্যিকারের দলের মুখ হয়ে ওঠেন যখন সেই কঠিন সময়ে তিনি নিজেকে এবং নিজের দলকে কামব্যাক করান। আর রিঙ্কু সিংয়ের মধ্যে সেই ক্ষমতা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এখন আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কি রিঙ্কু সিংকে 2027 আইপিএলের ক্যাপ্টেন হিসাবে দেখছেন, কিংবা পরবর্তী বছরগুলোয় একজন যোগ্য ক্যাপ্টেন হিসাবে কি রিঙ্কু সিংকে আপনারা কল্পনা করতে পারছেন? আপনাদের কি মনে হচ্ছে রিঙ্কু সিং কি যোগ্য একজন ক্যাপ্টেন হওয়ার আমাদের কেকেআরের মতো একটা বড় ফ্র্যাঞ্চাইজিস? আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে বন্ধু অবশ্যই মন থেকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কেকেআরকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় কেকেআর।